করোনা নিয়ে যাবতীয় উদ্বেগ উৎকণ্ঠা এই সমস্ত কিছুর মধ্যে কখনো বা সেই করোনা আতঙ্ককে ছাপিয়েও যে প্রশ্নটা বারবার শুনতে হচ্ছে, যুদ্ধ কি হবে? ইদানিং পথে ঘাটে হাতে গরম ইস্যু এটাই। সত্যি যুদ্ধ হবে কিনা তা কেউ বলতে পারছেন না, তবে যুদ্ধ একটা আবহ যে তৈরি হয়েছে তা স্পষ্ট। দেশের 20 জন বীর শহীদের বলিদানে স্বাভাবিকভাবে চীনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে আসমুদ্র হিমাচলে। এই অবস্থায় ভারত, চীন এবং রাশিয়ার বিদেশমন্ত্রীদের বৈঠকের আগেই বড়সড় খবর সামনে এসেছে। সেনা সূত্রে খবর, বৈঠক ইতিবাচক। 11 ঘন্টার ম্যারাথন বৈঠকে উত্তেজনা কমার আভাস মিলেছে বলে খবর। রাশিয়ার নেতৃত্বে সে দেশের বিদেশমন্ত্রী, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনা বিদেশমন্ত্রী ওয়াং দি বৈঠকের আগেই সীমান্ত বৈঠকের যে নির্যাস, দুদেশই অশান্তি থামাতে আন্তরিক। শুধু তাই নয়, চীনের পক্ষ থেকেও মেনে নেওয়া হয়েছে, সুর নরম করা হয়েছে যে দুপক্ষর এই বৈঠকে যথেষ্ট ইতিবাচক ফলাফল বেরিয়ে এসেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রবীর সান্যাল, ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল, এবং আমাদের সঙ্গে রয়েছেন কমলিকা সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি। আমি প্রথমে চলে যাব কমলিকার কাছে। কমলিকা, তোমার কাছে আমি জানার চেষ্টা করব বাহিনী সূত্রে কি জানা যাচ্ছে। দেখো, বাহিনী সূত্রে এটাই জানা যাচ্ছে যে গতকাল যে 11 ঘন্টার বৈঠক হয়েছে সেই বৈঠক ফলপ্রসূ, এবং সেখান থেকে অবশ্যই চায়না এটা বলেছে যে তারাও ডিএসকালেট করতে প্রস্তুত এবং ভারতবর্ষও ডিএসকালেট করতে প্রস্তুত। এবং পূর্ব লাদাখ থেকে চায়না তাদের যে সৈনিক আছে সেটা সরাতে তারা প্রস্তুত। কিন্তু মপিয়া, আমরা যদি 7 দিন আগে চলে যাই, অর্থাৎ 15 তারিখের আগেও 5 বার বৈঠক হয়েছিল এবং সেখানেও এই একই ডিএসকালেশনের কথা হয়েছিল। তারপরেই 15ই জুনে এই ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং চায়নাকে কতটা বিশ্বাস করা যায়, এটা একটা প্রশ্ন, যেটা সামরিক বাহিনীর ভেতরেও এই প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত, এক্ষুনি যে বড় খবরটা সামনে আসছে, চায়না এবং ভারত যেখানে আলাদা আলাদা মত রাখছে যে আগামীকাল মস্কোতে যে প্যারেড রয়েছে, সেই প্যারেডে একদিকে যেরকম ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থাকবেন, সেরকম চায়নার প্রতিরক্ষা মন্ত্রীও থাকবেন। তারা আলাদা করে বৈঠক করবেন, গ্লোবাল টাইমস তারা দাবি করছেন। কিন্তু ভারতবর্ষের তরফ থেকে বলা হয়েছে কোনো আলাদা করে বৈঠক রাজনাথ সিং এর চীনার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে করার কথা নয়। এটা এই মুহূর্তের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট। সুতরাং একদিক থেকে আমি ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে যাব। ব্রিগেডিয়ার সান্যাল, কি মনে হয় যে এরপর কি ডিএসকেলেশন, আক্ষরিক অর্থে ডিএসকেলেশন, শুধুমাত্র মুখে নয়, সে ডিএসকেলেশনের সম্ভাবনা দেখা যাচ্ছে? আমরা আগে যখন চায়নার সাথে ডিল করতাম, আমরা এই ফিলসফি ফলো করতাম, ট্রাস্ট বাট ভেরিফাই। 15 তারিখে যে ঘটনাটা ঘটেছে, আমাদের ফিলসফি চেঞ্জ হয়ে গেছে। ডোন্ট ট্রাস্ট বাট চেক ফার্স্ট। চায়নাকে আমরা বুঝিয়ে দিয়েছি ইন্ডিয়ান আর্মি ইজ ওয়েল প্রিপেয়ার্ড, ম্যান টু ম্যান, ইকুইপমেন্ট টু ইকুইপমেন্ট, গান টু গান, আর্মার, আইসিভি, আমরা পুরোভাবে প্রস্তুত ওখানে আছি। চায়না এটা বুঝে গিয়েছে যে ইন্ডিয়া ফুলি প্রিপেয়ার্ড আছে। ওয়ার এক্সপিরিয়েন্স ইন্ডিয়ার কাছে আছে। আমরা কাউন্টার টেররিজম লড়ছি, আমরা জিতছি। এখানে ব্রিগেডিয়ার সান্যাল, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে কি মনে হচ্ছে আপনার অভিজ্ঞতা থেকে যে সত্যি সত্যি চায়না ডিসএনগেজমেন্টের পথে যাবে? না, এটা সময় লাগবে ডিসএনগেজমেন্ট হতে। সেন্সিটিভ পয়েন্ট হচ্ছে প্যাংগং সো, যেটা হচ্ছে যে মেন ফ্ল্যাশ পয়েন্ট। চায়না ওইখান থেকে কিরকম ভাবে উইথড্র করবে, ইন্ডিয়া এটা খুব খুঁটিয়ে দেখবে। আর যদি উইথড্র করে, তার মানে এই নয় যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। চায়নাকে আমরা আর বিশ্বাস করি না। ট্রুপস আমাদের, যেটা আমরা মোবিলাইজ করেছি, কত সংখ্যায় ডেপথ এরিয়াতে থাকবে তা আমি জানি না, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবো। তো এখন একটা ডিসকাশন হয়েছে, মিলিটারি ওয়াইজ ওরা বলেছে আমরা দুইজনাই ডিসএনগেজ করব, নিজের জায়গা থেকে, এখন থেকে প্রেজেন্ট ডিপ্লয়মেন্ট থেকে পেছনে সরে আসবো। তো আপনার কি মনে হয় ব্রিগেডিয়ার সান্যাল, যে সেক্ষেত্রে যদি সত্যি সত্যি চায়নাকে ডিসএনগেজমেন্টে বাধ্য করতে হয়, তাহলে কূটনৈতিক প্রেশারের পাশাপাশি এই মুহূর্তে আমাদের যে অবস্থানটা, সামরিক অবস্থান, যে আমাদের দিক থেকেও ক্রমাগত সীমান্তে শক্তি বৃদ্ধি করা হচ্ছে এবং দেখানো যে চোখে চোখ রেখে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, এই প্রেশারটাও, অর্থাৎ দুদিক থেকে একই রকম প্রেশার এই মুহূর্তে থাকা উচিত যদি সত্যি চায়নাকে দিয়ে ডিসএনগেজমেন্টের পথে হাঁটাতে হয়? না, আর্মি এখন ভীষণ সক্ষম, ওয়েল ডিপ্লয়েড, ম্যান টু ম্যান। যতটা ওরা ডিপ্লয় করেছে অতটা আমরাই করেছি।
এখন আমাদের ডিপ্লোম্যাটিক ম্যাক্সরা আর আমাদের পলিটিশিয়ানসরা জানে আর্মি দিক দিয়ে আমরা ফুললি প্রিপেয়ার্ড। এখন ওরা হয়তো শক্ত হয়ে নেগোশিয়েট করতে পারবে, কিন্তু নেগোসিয়েশন কি হবে তা আমরা জানি না। ইন্ডিয়ান আর্মি প্রস্তুত থাকবে, কেন কি এখন ব্যাপারটা যদি ঠান্ডা হয়ে গেলে সামনে বছরে কি হবে তা আমরা জানি না। চায়না আবার এই ঝামেলাটা আবার করতে ব্রিগেডিয়ার সানিয়াল, অনেক ধন্যবাদ কমলিকা তোমাকেও। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরবো এবং আপনাদের জানি রাখি গতকাল থেকে যে ঘটনার কথা আপনাদের ভাবাচ্ছে, আমাদেরও একই রকম ভাবে ভাবাচ্ছে, যে দুটো খুন, তারপর নিজেকে শেষ করে দেওয়া এবং গোটাটা ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী চূড়ান্ত প্রিসিশনের সঙ্গে করা হলো। কিভাবে, কি মনস্তত্ত্ব, তার অতলে আমরা একবার ডুব দেওয়ার চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন 8টায় সেরা। কাকুর গাছের খুন এবং আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে তাবড় গোয়েন্দাদেরও। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সম্ভ্রান্ত পরিবার হওয়া সত্ত্বেও অমিত আগরওয়াল যেভাবে নজিরবিহীন একটা ক্রিমিনাল মাইন্ডের পরিচয় দিয়েছেন এই অপারেশনে, সেটা অনেকেই তাজ্জব করে দিয়েছে। শনিবার থেকে সোমবার 2 শহরে 2টো খুন, শেষে আত্মহত্যা। 72 ঘন্টার সম্পূর্ণ ঠান্ডা মাথায় ছিল অমিত, নিজের পরিণামও ঠিক করে রেখেছিল সে। কোন পর্যায়ে, কোন মানসিকতায় এতটা নিখুঁত পরিকল্পনা করলো অমিত, কি উপায়ে নিজের প্ল্যানকে বাস্তব রূপ দিল সে? প্রবল দাম্পত্য কলহে কি একমাত্র কারণ, নাকি এর নেপথ্যে অমিত আগরওয়ালের ক্রিমিনাল মানসিকতাও কাজ করলো? এটাই এই মুহূর্তে ভাবাচ্ছে গোয়েন্দাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখার্জি এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনস্তত্ত্ববিদ অলকানন্দা মুখার্জি। আমি প্রথমে সুকান্তর কাছে চলে যাব। সুকান্ত, এখনো অবধি আমরা যে ঘটনা প্রবাহ দেখছি, যে হিট অফ দ্য মোমেন্টে একটা খুন বা তারপর আমি এটা কি করে ফেললাম ভেবে আত্মহত্যা না, বা ডেসপারেটলি নিজেকে শেষ করে দেওয়া নয়, 2 শহরে 2টো খুন এবং গোটাটার মধ্যে যে পরিকল্পনা, শুধু পরিকল্পনা না, একটা খুনের পর বিন্দুমাত্র বিচলন নেই। প্রত্যেকটা পয়েন্ট যে প্ল্যান মাফিক করেছিল তার মধ্যে যে প্রিসিশনের সঙ্গে সেটাকে এক্সিকিউট করলো, এটা তো চমকে দিচ্ছে তাবড় গোয়েন্দাদেরও। এটা কিভাবে ভাবাচ্ছে, অর্থাৎ তার মনস্তত্ত্বের দিকটা, যারা ক্রিমিনোলজি নিয়ে নাড়াচাড়া করেন তারা কি কোথাও একটু জোর দিচ্ছেন তার মনস্তত্ত্বের উপর? দেখো, অবশ্যই সোমবার দিনকে যখন ঘটনার কথা ফুলবাগান থানা জানতে পারে, তারা ঘটনাস্থলে আসেন এবং প্রথম দিকেই ঘটনা যখন সামনে এসেছিল, জানা গেছিল যে শাশুড়িকে হত্যা করেছে, শ্বশুর বেঁচে তালা দিয়ে চলে যান ফ্ল্যাট এবং সেই জায়গা থেকে হতচকিত হয়ে নিজেকে শেষ করে দিয়েছিলেন অমিত আগরওয়াল। প্রাথমিকভাবে এই গল্প বা এই কাহিনী সামনে এসেছিল, কিন্তু সেটার অনেকটাই কার্যত পরত খুলে যায় যখন সেই ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়, প্রায় 67 পাতা সুইসাইড নোট। সেখানে তিনি লেখেন যে আজকের এই ঘটনা যদি ঘটতো আলাদা, কিন্তু সে এর আগেও ভারতবর্ষের আরও একটি শহরে খুন করে এসেছে, তাও আবার নিজের স্ত্রীকে। শনিবার দিনকে সে খুন করে আসে, রবিবার দিনকে সে তার ছেলেকে বোঝায় যে তার মা কলকাতায় ফিরে গেছে। সারাদিন সে তার ছেলের সাথে এমনভাবে কাটায় যেন কোনো কিছুই হয়নি, তার মা সত্যি কলকাতায় এসেছে। রাত্রেবেলাতে ফোনের মাধ্যমে সে এয়ার টিকিট কাটে, সোমবার দিনকে সে কলকাতায় আসে, বিমানবন্দরে আসে এবং তারপরে সে তার ছেলেকে গুড বাই জানায়, একটি ক্যাব বুক করে তার শ্বশুর বাড়িতে আসে, সেখানে তার শ্বশুর শাশুড়িকে মারার পরিকল্পনা নিয়ে আসে এবং অবশেষে শাশুড়িকে মারতে সে সক্ষম হয়। এই যে গোটা ঘটনা প্রবাহ, তা কিন্তু অবশ্যই তাজ্জব বানাচ্ছে গোয়েন্দাদের। তোমাকে বলে রাখবো, কয়েক মাস আগে এই বেলেঘাটা বা ইএসডি অঞ্চলের আরেকটি ঘটনা, যেখানে নিজের সন্তানকে, তার দ্বিতীয় সন্তানকেই তার মা খুন করেছিলেন। সেক্ষেত্রেও তাজ্জব বনে গিয়েছিল এই ডিভিশনেরই তাবড় গোয়েন্দারা, সেটা বেলেঘাটা থানা ছিল। এবার সেই শকিং বা সেই একটা হচ্চকিত হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু হলো ফুলবাগান থানাতে, কারণ তার পেশায় তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আসবো যে একদম তদন্তের পার্টে যে এখন অবধি মিসিং লিঙ্কটা রয়েছে, অর্থাৎ কিভাবে সে অস্ত্র পেলো, কোথা থেকে সে অস্ত্র জোগাড় করলো, এই পার্টটায় আসবো। আমি তার আগে একটু অলকানন্দার কাছে চলে যাবো। অলকানন্দা, দীর্ঘদিন ধরে আপনি এই সমস্ত মনস্তত্ত্ব নিয়ে ডিল করছেন, এরকম ভাবনা এটা কিভাবে সম্ভব? শুধু ভাবা নয়, তারপর এতটুকু কোথাও তার বিচলন ঘটেনি, এতটুকু পরিকল্পনা থেকে সে সরেনি, গোটাটা ঠান্ডা মাথায় চূড়ান্ত প্রিসিশনের সাথে করতে পারলো কিভাবে?
দেখুন, সবচেয়ে প্রথম কথা তো আমি যেটা বলি, এই পুরো ইনসিডেন্টটা যখন শুনলাম বা পড়লাম, আমার সবথেকে প্রথম এটাই মনে হলো যে আমরা অ্যাজ মেন্টাল হেলথ প্রফেশন বলুন, আমরা হয়তো এই মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা পৌঁছাতে বোধহয় আমাদের আরো অনেক বেশি কাজ করতে হবে। যে কিভাবে হয়েছে সেটা তো একটা মানে উনি কি মেন্টাল স্টেটে এটা করেছেন, এইটা তো খুব খুব অনেস্টলি বলতে, মানে আমি যদি এখন বলি এটা আমি আমার প্রেডিকশন ইনটিউশন থেকে না, বলবো। কিন্তু Because যারা until and মনস্তত্ত্ব নিয়ে ডিল unless- করেন অলকানন্দা, তাদের কাছে কি এটা একটা কেস স্টাডি হয়ে থাকবে না? একদমই। আর তার জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার, প্রপার সাইকোলজিক্যাল অটোপসি বলতে যে সেই মানুষটির প্রপার কেস হিস্ট্রি, মানে তার ছোটবেলা থেকে অ্যাডাল্ট কেস হিস্ট্রি, চাইল্ডহুড হিস্ট্রি, অ্যাডলসেন্ট হিস্ট্রি, এর আগে তার কোনো ক্রিমিনাল হিস্ট্রি ছিল কিনা, কোনো হিস্ট্রি অফ পার্সোনালিটি ডিসঅর্ডার্স, কোনো ডিপ্রেশনের কোনো প্রবলেম, কোনো সাইকাইট্রিক হেল্প এর আগে নিয়েছে কিনা, এই অনেক ধরনের এই ইনফরমেশনগুলো অত্যন্ত অত্যন্ত দরকার ইন অর্ডার টু সে কি সেই মানুষটা কোন মেন্টাল স্টেটে এই ধরনের ইনসিডেন্টগুলো, এই ধরনের ঘটনাগুলো সে করেছে। আনটিল এন্ড আনলেস মানে আমরা এই ইনফরমেশনগুলো পাই, ইট উইল বি ভেরি ভেগ ফর মি টু সে কি না, সে তো বটেই এই জন্য অলকানন্দা। হয়তো আমি এটা ইন করেছে। জেনারেল একটু বোঝার চেষ্টা করছি, জেনারেল পার্সপেক্টিভে একটু দেখার চেষ্টা করছি যে কোন ধরনের ঠিকই একদম স্পেসিফিক্যালি অমিত আগরওয়ালের ক্ষেত্রে কি ছিল এবং তাকে এখন জিজ্ঞাসাবাদের অবকাশ নেই, সেসবের ঊর্ধ্বে নিজেকে পাঠিয়ে দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে একটা জেনারেল একটা পয়েন্ট থেকে যদি এই ঘটনাটাকে দেখা হয়, এর ইউনিকনেসটা কোথায় একজন দেখুন, মনোবিদ একটা হিসেবে? জিনিস আপনি যদি দেখেন, ওর অ্যারাউন্ড 60 পেজেস অফ সুইসাইড নোট একটা মানুষ লিখেছে। এইটা যে কোনো তার গিল্ট ছিল না এটা করতে গিয়ে, তার মানে তার কোনো ভাবনা চিন্তা ছিল না, খুব কোল্ড ব্লাডেড ভাবে বা খুব কোল্ড মাইন্ড ভাবে যে এই পুরো এক্সিকিউশনটা করেছে, আমরা এটা হয়তো বলতে পারবো না। বিকজ একটা মানুষ তার 60 পেজেস অফ নোট, যেটা আমরা সবাই এটাতে অবাক হয়ে যাচ্ছি, which also indicates কি তার ভেতরে কত কিছু জমা, কত কিছু চাপা জিনিস ছিল, হয়তো সেটা কোনোভাবে সে এক্সপ্রেস করতে পারেনি, বলতে পারেনি, যেটা আলটিমেটলি এইভাবে তার সুইসাইড নোটের মাধ্যম দিয়ে এক্সপ্রেসড হয়েছে। ইট কুড বি মানে কেস অফ মানে কোনো অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের হতে পারে, কোনো ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার হতে পারে, কোনো আন্ডারলাইং সাইকোসিস থাকতে পারে মানুষটার, আমি আসবো দীর্ঘদিনের আপনার কাছে, অবসাদ, সুকান্তর কাছে চলে যাবো। সুকান্ত, তোমার কাছে একটু জানার চেষ্টা করবো যে এর পাশাপাশি আমি যদি একদম তদন্তের জায়গা থেকে দেখি, সেখানে আমরা যদি ঘটনা প্রবাহ সিকোয়েন্স অফ ইভেন্টস দেখে, আমি মনস্তত্ত্বের পার্ট বাদ দিয়ে দিলাম, যে একদম ছেলেকে নিয়ে শনিবার একটা খুন, তারপর ছেলেকে নিয়ে ব্যাঙ্গালোর থেকে আসা, ছেলেকে সেফ একটা জায়গায় পৌঁছে দেওয়া, তারপরে তাই শ্বশুরবাড়ি আসা, এবং একটা 67 পাতার নোট, এবং একটা সঙ্গে সঙ্গে রাখা, মানে একটা ইনস্ট্যান্ট একটা সুইসাইড নোট, মানে যারা তদন্ত করছেন তারা এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন, এবং ওই যেখানে অস্ত্র কিভাবে সে জোগাড় করলো? আপাতভাবে এই ঘটনাকে ওপেন শাট কেস হিসেবে দেখছেন, তার কারণ যাকে টার্গেট করা হয়েছিল তিনি মৃত, যিনি অভিযুক্ত তিনিও মৃত। এই ধরনের কেসকে ক্রিমিনাল বা ক্রাইমের ভাষাতে বলা ওপেন শাট কেস। কিন্তু যেটা নিয়ে ভাবছিলেন তদন্তকারীরা যে কিভাবে তিনি এটা এক্সিকিউট করলেন, তার কারণ তার পেশাগত কারণে, তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সেখানে যদি ঘটনা প্রবাহ দেখা যায় যে কি ক্রিমিনাল মাইন্ডে এবং কি পরিকল্পনা মোতাবেক, কি ডিটারমিনেশনের পরিচয় তিনি দিয়েছিলেন। যেমন তিনি শনিবার দিনকে তার স্ত্রীকে হত্যা করলেন, রবিবার দিনকে তার এই গোটা পরিকল্পনা 1 মাস ধরে, তার কারণ তার যে ইন্টারনেটের হিস্ট্রি ব্রাউজার আছে সেখানে দেখা গেছে যে সে রিভলভার নিয়ে পড়াশোনা করেছে, পিস্তল নিয়ে পড়াশোনা করেছে। তাই নয়, সে যখন পিস্তলটা কিভাবে কালেক্ট করবে সেটাও কিন্তু সম্পূর্ণ রকমভাবে সে একেবারে রিসার্চ করে এসেছিল। কিভাবে সে 3:35 গতকালকে একটি ক্যাব ভাড়া করে, ক্যাব চালকের সামনে বা গোটা ক্যাবে সে কোনো রকম কথা বলেনি, সে ক্যাব নিয়ে শ্বশুরবাড়ির ঠিক একটু আগে নেমে যায়, সেখানেই অর্থাৎ ফুলবাগান চত্বরে বেঙ্গল কেমিক্যালের পাশে যে সিটিসি বাস স্টপ রয়েছে বা বাস ডিপো রয়েছে, সেখানে সে অস্ত্র সরবরাহের কাছ থেকে সেই অস্ত্র নেয়। তারপরে 4 মিনিটের রাস্তা সে হেঁটে আবাসনে আসলো এবং গোটা ঘটনাটি ঘটালো। তাই নয়, যখন আমরা জানি কোনো একটা লোক কারোর সাথে একটা মিট করছে, বিশেষ করে অমিত যেখানে কলকাতা বাইরে থেকে এসেছে, একটা মিনিমাম টেলিফোনিক কনভারসেশন লাগে কারোর সাথে দেখা করতে গেলে, একটা পরিচিতদের মধ্যে হয়। এই ক্ষেত্রে কি তিনি ব্যবহার করলেন? এক্ষেত্রে তিনি ব্যবহার করলেন হোয়াটসঅ্যাপ কল, কারণ হোয়াটসঅ্যাপ আমরা জানি যেটা এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম, যেটাকে ট্রেস করা যায় না। এই জায়গাটাই সুকান্ত, কলের এটাই আমি মাধ্যমে অলকানন্দার কাছে জানার চেষ্টা করছি। অলকানন্দ, এক্স্যাক্টলি অমিত আগরওয়ালের মনের মধ্যে কি ছিল সেটা এই মুহূর্তে আপনার পক্ষে জানা সম্ভব না, এটা আমরা সবাই জানি। বাট মাই পয়েন্ট ইজ যে এতগুলো
পরিকল্পনা, এবং একটা পরিকল্পনায় আমরা জানি যে সারা দিনের সাধারণ কাজ করতে গেলেই একটা যদি মিস করি তাহলে বাকি সমস্ত কিছু ওলটপালট হয়ে যায়, যে কোনো ক্ষেত্রে, আপনার প্রফেশনে, আমার প্রফেশনে, সমস্ত জায়গায়। সেখানে দাঁড়িয়ে ঠান্ডা মাথার এতদিনের একটা পরিকল্পনা হতেই পারতো যে একটা মার্ডারের পর, স্ত্রীকে মার্ডারের পর একটু বিচলন এলো, কিচ্ছু আসেনি, প্রত্যেকটা একদম পয়েন্ট ধরে ধরে সাকসেসফুলি এক্সিকিউট করে যাওয়া। কতটা ঠান্ডা মাথা হলে, এবং যেটা আপনি আগে বলছিলেন যে কোথাও একটা অ্যান্টি সোশ্যাল সাইকোলজি না থাকলে কি এটা সম্ভব? দেখুন, মানে যেটা আমাদের বলে ইটস আ ডায়াগনোসিস উইচ উই অফেন গিভ অ্যাবাউট অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, সেখানে এই ধরনের গিল্ট মানুষের থাকে না। মানে গিল্ট বলতে তাদের চিন্তা ভাবনার ইমোশনের মধ্যে যেই কানেকশনটা, সেইটা কোথাও ডিসকানেক্টেড থাকে, সেই কানেকশনটা থাকে না। সো তার জন্য আমরা যে কোনো একটা চিন্তা ভাবনার সাথে যদি আমাদের গিল্ট আসে, আমরা অবভিয়াসলি আমরা তখন সেকেন্ড টাইম ভাবি যে না না, এটা বোধহয় ঠিক নয়, এটা করা বোধহয় উচিত না, এটা বোধহয় খুব একটা সোসাইটি প্রেফার করবে না বা সোসাইটি অ্যাকসেপ্ট করবে না। বাট যাদের এই ধরনের, যাদের, আমি জানি না এনার আছে কিনা, বাট যাদের অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, তাদের এই গিল্ট, কোনো বিষয়ে চিন্তা ভাবনা করা বা গিল্ট হওয়া, এইটা একদমই থাকে না। এই দুটো ইমোশন আর কগনিশন, এই দুটো একদমই ডিসকানেক্টেড থাকে। সেই ক্ষেত্রে এদের চিন্তা ভাবনার পাওয়ারটা ক্যান রিচ টু এনি এক্সট্রিম ওয়্যার দের আর নো ইমোশন অ্যাসোসিয়েটেড। তারা ভাবতেও পারবে না যে এটা করা উচিত অনুচিত, এই ফিলিং গুলো তখন তাদের থাকে ভুল না। ভ্রান্তির তো স্কোপও রাখেনি অমিত। অনেক ধন্যবাদ অলকানন্দা, এবং হ্যাঁ। অনেক ধন্যবাদ সুকান্ত তোমাকেও। আর এই জায়গাটাই এই মুহূর্তে তদন্তকারীদের তো বটেই, যারা মনস্তত্ত্ববিদ তাদেরও ভাবাচ্ছে নিঃসন্দেহে। ক্রিমিনাল সাইকোলজির ক্ষেত্রে অমিত আগরওয়ালের এই কেসটা কিন্তু একটা ইউনিক কেস হয়ে থাকবে এবং একটা চর্চার বিষয় হয়ে থাকবে, একটা কেস স্টাডি হয়ে থাকবে, এটা বলা যেতেই পারে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো H1 ভিসা এবার কোপ ট্রাম্পের, সেই প্রসঙ্গ নিয়ে। দেখতে থাকুন 8টায় সেরা। মার্কিন মুলুকের সামনেই ভোট, আর তার আগেই ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন এবছর আর কোনো H1B ভিসা নয়। ট্রাম্পের পপুলিজমের ঠেলায় ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির মাথায় হাত, চিন্তায় দক্ষ পেশাদাররা। বিপদ শুধু এবছরই নয়, কারণ ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে আগামী দিনে এই ভিসা নীতিতে একটা সংস্কার আনা হবে, এবং যখন আর লটারির ভিত্তিতে নয়, বেতনের ভিত্তিতে H1B ভিসা দেওয়া হবে। আমেরিকায় প্রতি বছর যতজন এই ভিসা নিয়ে চাকরি করতে যান, তাদের মধ্যে 74% হলেন ভারতীয়। ফলে আপনি যদি মার্কিন মুলুকে কিছুদিন কাটিয়ে কেরিয়ারে একটা জাম্পের কথা ভাবেন, তাহলে আপনার চিন্তা বেশি। ওবামার তুলনায় ট্রাম্পের জমানায় H1B ভিসা খারিজের হারও বেড়েছে, ফলে বেতন বাবদ ভারতীয় সংস্থাগুলির খরচও গেছে বেড়ে। আর তার জেরে আবার ছাঁটাই বেড়েছে। সব মিলিয়ে চিন্তার কারণ রয়েছে বইকি। চাকরি সংক্রান্ত H2 ভিসা, L1 ভিসা এবং HR-J1 এই টাইপের ভিসাও এবছর আর মিলবে না। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ কল্যাণ কর। আমি সরাসরি চলে যাব কল্যাণবাবুর কাছে। কল্যাণবাবু, মৌপিয়া কথা বলছি জি 24 ঘন্টা স্টুডিও থেকে। হোয়াইট হাউসের এই নির্দেশিকা, যেটাতে ট্রাম্প ইতিমধ্যেই সই করে দিয়েছেন, তার কতটা প্রভাব পড়বে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এদেশে? দেখো মৌপিয়া, যে দেশের ব্যবসার টোটাল আমাদের দেশে 60%, এবং যে দেশের H1B ভিসা অ্যাপ্লিকেশন জমা পড়লেই তার 70% আমরা অ্যাপ্লাই করি, সেই ভিসায় যদি কোনো ডিসরাপশন আসে, সেটা উদ্বেগের কারণ বইকি, কোনো সন্দেহ। কিন্তু এই বছর আমরা কিন্তু এই ব্যাপারটার জন্য প্রস্তুত ছিলাম। তার কারণটা বলি। এই বছরে যেটা হয়েছে, প্রথমত এটা ইলেকশন ইয়ার, এবং এই মুহূর্তে করোনা ভাইরাসের জেরে ইউএসএ একটা বিরাট মন্দা চলছে, প্রায় 20% ছেলে মেয়ের চাকরি চলে গেছে। এই পরিস্থিতিতে যেটা হয়ে থাকে যে কোনো দেশেই, তারা ওই ইন্টারনাল চাকরি বা জবের জন্য একটা সওয়াল করবেই, এবং যে কোনো রাজনীতিবিদ তখন তার বলবার চেষ্টা করবে যে আমি আমার দেশের চাকরি দেশের লোকের জন্য রাখতে চাই। তার ফলে এরকম যে একটা বিধান আসতে পারে, এটা কিন্তু ইন্ডাস্ট্রি মোটামুটি আন্দাজ করে নিয়েছিল, এবং এটা ইলেকশন ইয়ার, আমাদের মাথায় রাখতে হবে। এই পরিপ্রেক্ষিতে তোমায় যেটা বলতে চাই, যে এই যে H1B ভিসা ইস্যু করা হয় এবং আমাদের ছেলেমেয়েরা যখন কাজ করতে যায়, এটা কিন্তু কোনো মার্কিন কোম্পানি দয়া করে করে না। তারা করে কারণ তাদের বিরাট আর্থিক একটা অ্যাডভান্টেজ তারা পায় বলে। এবারে যেটা হবে, যেহেতু H1B ভিসার জন্য তারা ছেলে মেয়েদের নিয়ে আসতে পারবে না, তার ফলে আরো বেশি করে কাজ আমাদের দেশেই আসবে। আমি তো মনে করি এদিকে দুটো ব্যাপার ঘটলো। এক, আরো বেশি কাজ আসবে যেটা আমরা এখানে করতে পারবো, আর দ্বিতীয়ত, এই ছেলেমেয়েরা যখন বাইরেতে গিয়ে ইউএসএ তে কাজ করে টাকা পয়সা খরচা করতো, সেটা কিন্তু ওখানকার ইকোনমিতেই সার্কুলেট হতো সেই টাকাটা।
এখন কিন্তু ওদের রোজগারের টাকাটা ভারতবর্ষে সার্কুলেট হবে। তো কল্যাণবাবু আমি এই এবং- সঙ্গে একটু জানার চেষ্টা, আপনি যেমন একটা পজিটিভ দিকের কথাও বললেন, খুব সংক্ষেপে শুধু জানার চেষ্টা করবো যে শুধুমাত্র H1B ভিসা এই বছর অবধি সাসপেন্ড করা হচ্ছে তাই নয়, যে দীর্ঘমেয়াদী রিফর্মসের কথা বলা হচ্ছে ভিসা নীতিতে, যেখানে লটারি বেসড H1B ভিসা থেকে বদলে এটাকে একদম বেতন বেসড, মেধা বেসড বলা হচ্ছে, সেটার কি কোনো এফেক্ট হতে পারে? খানিকটা হবে, তার কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রে এখানে একটা কস্টিং এর প্যারিটি আনার চেষ্টা করছে ওরা। যেহেতু এখান থেকে আমাদের ছেলেমেয়েরা যায়, তাদের কস্টিংটা ওখানকার তুলনায় কম, তার ফলে ওখানকার অনেক ছেলেমেয়েরা এখান থেকে বঞ্চিত হয় সেই কাজটা থেকে। কারণ কর্পোরেট আমেরিকা অলওয়েজ চেষ্টা করবে কম কস্টে কি করে বেশি কাজ করে নিতে পারে। কিন্তু এই আইনগুলো আনার ফলে আমি কিন্তু ওই ব্যাপারে, বা আমার ইন্ডাস্ট্রি কিন্তু ওই ব্যাপারে ভীত নয়। আমি আবার বলছি, H1Bতে যদি আমার ছেলেমেয়েরা যেতে নাও পারে, আমরা কিন্তু কাজ ততোধিক এখানে পাবো, কারণ বিদেশি কোম্পানি সে কাজ পাঠাবে, কাজটা কিন্তু হতেই থাকবে, এবং আমরাই ইন্ডিয়া ফার্স্ট চয়েস। অনেক ধন্যবাদ কল্যাণবাবু, এবং কল্যাণবাবু আপনাকে আরো বেশি করে ধন্যবাদ যে আজকে সকাল থেকে এই খবর ব্রেক হওয়ার পর থেকে আমরা যেভাবে দেখেছিলাম একটা আশঙ্কার বাতাবরণ তৈরি হচ্ছিল, কল্যাণকর একই সঙ্গে কিন্তু একটা ইতিবাচক সম্ভাবনার দিক সেটাও আমাদের সামনে তুলে ধরলেন। আপাতত 8টায় সেরা এখানেই শেষ করছি।